এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকা। ভারতের মধ্যপ্রদেশে গণপিটুনির মামলায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় মুসলিম নারী বিচারককে হত্যা ও ধর্ষণের হুমকি। ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং সামরিক স্থাপনায় আমেরিকান বাহিনীর হামলা। মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরানের তেল রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক আছে, জানালেন দেশটির জ্বালানি মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। দ্রুত শক্তিশালী হতে থাকায় এল নিনো আবহাওয়া পরিস্থিতি পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই অঞ্চল ভয়াবহ বন্যা, রোগব্যাধি এবং খরার হুমকিতে আছে, এমন সতর্কতা জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। সোমবার সংস্থাটি জানিয়েছে, কেনিয়া, উগান্ডা, সোমালিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের লাখ লাখ মানুষ এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা বব কিচেন বলেছেন, যেসব এলাকার আরেকটি ধাক্কা সামলানোর সক্ষমতা নেই সেসব এলাকা ঝুঁকিতে আছে। এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার একটি স্বাভাবিক পরিবর্তন। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এমন হয়। গোরক্ষার নামে ভারতের মধ্যপ্রদেশে গণপিটুনির মামলায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর মুসলিম নারী বিচারককে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তার নাম তাবাসসুম খান। তিনি নর্মদাপুরমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। গত 12 জুন ওই রায়ে তিনি 14 আসামিকে খুনের চেষ্টার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের পর বিচারকের ধর্মীয় পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণা চলছে। উল্লেখ্য, 2022 সালে নাজির আহমেদ নামে এক ব্যক্তি গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল মানুষ নিজেদের গোরক্ষক পরিচয় দিয়ে লাঠি ও লোহার রড দিয়ে নাজির এবং তার 2 সঙ্গীকে মারধর করে। এতে নাজির মারা যান, আহত হয়েছিলেন তার 2 সঙ্গী। ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার এক আদালতের ভেতরে বিচারকের চেয়ারে কালো জাদু করার অভিযোগে 65 বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম মঞ্জুলা। পুলিশ জানিয়েছে, মঞ্জুলা চিক্কাবল্লাপুর শহরের প্রথম অতিরিক্ত সিনিয়র সিভিল জজ ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে বিচারকের আসনে মন্ত্রপুত সাদা সরিষা ছিটান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর মঞ্জুলাকে 14 দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইনে মামলা হয়েছে। ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা ধ্বংস করতে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করেছে আমেরিকা, এমন তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে, অভিযানে ইরানের প্রণালী সংশ্লিষ্ট সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত 3:10 দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজিস্তান প্রদেশের ওমিদিয়া শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনও সমঝোতা চুক্তির সম্ভাবনা আছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে তিনি জানান, 2 দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল। তেহরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই চুক্তি থেকে সরে আসে। অন্যদিকে মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবেন, সম্ভব হলে এর পরিচালনার দায়িত্বও নেবেন। তবে এই দায়িত্ব পালনের জন্য তাদের পারিশ্রমিক নেওয়া উচিত। তিনি দাবি করেন, বিশ্বের অনেক ধনী দেশ এই নৌপথ ব্যবহার করে, এ কারণে বিনামূল্যে সেবা দেওয়া উচিত নয়। জ্বালানি তেলের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার 60 দিনের বিশেষ ছাড়পত্র গত সপ্তাহে বাতিল হওয়ার পরও ইরানের তেল রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক আছে, আগের মতোই সচল রয়েছে, এমন দাবি করেছেন ইরানের জ্বালানি মন্ত্রী মোহসিন পাকনেজাদ। মঙ্গলবার আন্তর্জাতিক মহলকে তিনি আশ্বস্ত করেছেন, মার্কিন প্রশাসনের পদক্ষেপে তেহরানের জ্বালানি রপ্তানি খাতে কোনো সমস্যা হবে না। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বিবৃতিতে মোহসিন পাকনেজাদ আরও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবগুলো নিষ্ক্রিয় করতে ইরান সরকার শক্তিশালী ও বিশেষ অভ্যন্তরীণ কৌশল বাস্তবায়ন করছে। এ সময় তিনি অভিযোগ করেছেন, আমেরিকানরা 60 দিনের ছাড় সংক্রান্ত সমঝোতা স্মারকের ধারা লঙ্ঘন করেছে। হরমুজ প্রণালী সংক্রান্ত একটি বিল ইরানের পার্লামেন্টে উত্থাপন করেছেন এমপিরা।
জলপথটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে ইরান এই উদ্যোগ নিল। ইরানের নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মঙ্গলবার এক্স পোস্টে লিখেছেন, গত রাতে মার্কিন ড্রোন ভূপাতিত করার সময় পার্লামেন্টে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা ও টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ শীর্ষক বিলটি উত্থাপন করা হয়েছে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার ক্ষেত্রে রেড লাইন বা চূড়ান্ত সীমা রক্ষায় অনড় অবস্থানে আছেন তারা। উল্লেখ্য, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর শুল্ক বা ফি আরোপ করতে চায় ইরান। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে 20% ফি আদায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা জলদস্যুতা শামিল। এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জলদস্যু রাষ্ট্রে পরিণত করবে। সোমবার ব্রাজিলের সাও পাওলো রাজ্যে জনসমাবেশে এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ সময় লুলা সতর্কতা জানিয়ে বলেন, ইরান যুদ্ধের কারণে ব্রাজিলেও জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালীতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহাল করা হবে। গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখার খরচ মেটাতে প্রণালী দিয়ে পরিবহন করা পণ্যে 20% ফি আরোপের পরিকল্পনা করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বাবদ আদায় করা অর্থের মধ্যে $81 বিলিয়ন ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার প্রকাশিত বাজেট পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণে এসব শুল্ক ফেরত দেওয়া হয়েছে। বেশিরভাগ অর্থই ফেরত দেওয়া হয়েছে গত মে ও জুন মাসে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গিয়ে গত বছর আমদানিকৃত পণ্যের ওপর একতরফাভাবে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতিরিক্ত শুল্কের বড় অংশ বাতিল করেন। আদালতের সেই আদেশের কারণে শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোকে অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডি ফোর্ডে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হয়েছেন। সোমবার সকাল 7টার দিকে বিডি ফোর্ডে এই ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, চূড়ান্তভাবে বহিষ্কারাদেশপ্রাপ্ত এক অভিবাসীর গাড়ি নজরদারি করছিলেন এনফোর্সমেন্ট কর্মকর্তারা। এক পর্যায়ে গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নিহত ব্যক্তির যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ছিল। মেন ইমিগ্রেন্টস রাইটস কোয়ালিশন বিবৃতি দিয়ে বলেছে, এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর প্রতি সমর্থন নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সম্প্রতি লন্ডনে ইহুদি সম্প্রদায় সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলার পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হামলায় ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত 4টি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও আছে। যুক্তরাজ্য সরকার দাবি করেছে, গোষ্ঠীটি ইহুদি ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং ফার্সি ভাষার গণমাধ্যম লক্ষ্য করে 7টি হামলার দায় স্বীকার করেছে। দ্য ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট নামের একটি গোষ্ঠীকে আইআরজিসি প্রায় নিশ্চিতভাবেই পরিচালনা করেছে। নতুন আইনটি সংসদে অনুমোদন হলে কার্যকর হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করলে 50,000 সৌদি রিয়াল কিংবা 16 লাখ টাকা পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে। সোমবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ জরিমানার পাশাপাশি 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবাসন ও শ্রম বিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এই অভিযানের মধ্যেই নতুন নির্দেশনা জারি হলো। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। উত্তর গাজা পরিদর্শনে গিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেন, এটি একটি ভালো অনুভূতি, তাই নয় কি? এ সময় তিনি দাবি করেন, গাজার করুণ দশা কোনো কাকতালীয় ঘটনা নয়। ইসরায়েলের নিরাপত্তা হুমকিগুলোকে চিরতরে নির্মূল করতেই সেখানে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ কৌশল পাল্টিয়েছে। তারা এখন গাজায় অবস্থান করে সন্ত্রাসীদের তাড়াচ্ছে, সন্ত্রাসীদের ঘরবাড়ি ধ্বংস করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।